এমন ঘটনা কখনো শুনেছেন যেখানে খুন করার পর মৃতদেহ লোপাট করার জন্য রেস্তোরাঁর তন্দুরি রুটির চুল্লি ব্যবহার করা হয়? আবার যিনি ঘটনা ঘটাচ্ছেন তিনি হচ্ছেন কোনো একটা রাজনৈতিক দলের অনেক বড় মাপের নেতা। শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে এই ঘটনা এক এবং অদ্বিতীয়। এমন নজির নেই বললেই চলে। এই কাহিনী সমস্ত দিল্লি তথা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা সাংঘাতিক আতঙ্ক সৃষ্টি করেছিল। ঘটনার সূত্রপাত দিল্লি, 2 জুলাই 1995। এই কাহিনীতে 3টে বিশেষ চরিত্র রয়েছে। এক হচ্ছে দিল্লির ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল শর্মা। 2, দিল্লির ইউথ কংগ্রেসের মেম্বার নয়না সাহানি। এই নয়না সাহানির সঙ্গে একসঙ্গে ইউথ কংগ্রেস করার সময় সুশীল শর্মা অর্থাৎ ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট তার প্রেম হয় এবং পরে হয় বিয়ে। 3, মতলুব করিম, যে হচ্ছে নয়না সাহানির কলেজের বন্ধু, দিল্লির ইউথ কংগ্রেসের অধ্যক্ষ। ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল শর্মা জানতেন যে দিল্লির জাকির হোসেন কলেজে নয়না সাহানি এবং মতলুব করিম একই সঙ্গে পড়াশোনা করতেন, তাই দুজনের পরস্পরের বন্ধু। ধীরে ধীরে সুশীল শর্মার সন্দেহ হয় যে এই নয়না সাহানির সঙ্গে মতলুব করিমের কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই ঘটনা মতলুব করিম জানার পর সে বারবার করে একটাই কথা বলে যে না, নয়না সাহানির সঙ্গে তার কোনো রকম কোনো অন্য সম্পর্ক নেই, যেটা আছে সেটা শুধুমাত্র বন্ধুত্ব। বিয়ের পর সুশীল শর্মা এবং নয়না সাহানি দিল্লির গোল মার্কেটে একটা সরকারি আবাসনে বসবাস করতেন। তারিখটা 2 জুলাই 1995। সন্ধ্যা 7:30 নাগাদ সুশীল শর্মা তার ওই আবাসনে ফিরে এসে দেখেন যে নয়না সাহানি ল্যান্ডলাইনে কারোর সঙ্গে কথা বলছে। যদিও এই 1995 সালে 90-এর দশকের দিকে মোবাইল ফোন ছিল না বললেই চলে। সুশীল শর্মা নয়না সাহানিকে জিজ্ঞাসা করে কে ফোন করেছে। নয়না সাহানি উত্তর দেয় রং নাম্বার। সুশীলকে দেখা মাত্র নয়না সাহানি ফোনটি রেখে দেয়। ফোন রেখে দেওয়ার পরে নয়না সাহানি রান্নাঘরের দিকে চলে যায়। সুশীলের খুব সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে সুশীল সেই ফোনের রিসিভারটা তুলে রিডায়াল নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর দিক থেকে ফোনটি তোলে মতলুব করিম। মানেটা খুব পরিষ্কার হয় সুশীল শর্মার কাছে, যেহেতু 3জনই রাজনীতি করত সেহেতু তিনজনের গলাটা যথেষ্টভাবে চিনত। অপর দিক থেকে মতলুব করিম ফোনটি তোলার পর হ্যালো হ্যালো করার সত্ত্বেও সুশীল শর্মা কোনো কথা না বলে ফোনটিকে রেখে দেয়। সুশীল শর্মার মাথায় চলতে থাকে যে নয়না সাহানি অর্থাৎ তার বউ, তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলেছে। যথেষ্ট রাগ নিয়ে সুশীল রান্নাঘরের দিকে যায় এবং নয়না সাহানিকে জিজ্ঞাসা করে কেন সে তাকে মিথ্যা কথা বলেছে। এই নিয়ে কিছুক্ষণ দুজনের মধ্যে খুব ঝগড়া চলে। মিনিট খানেকের মধ্যেই সুশীল শর্মার মাথায় খুন চেপে যায়। যেহেতু সুশীল শর্মা নিজে দিল্লির ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, তাই তার কাছে একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল। সে রাগের মাথায় সেই বন্দুক বের করে এবং 3টি গুলি করে নয়না সাহানির উপরে। প্রথম গুলিটা মিস ফায়ার হয়, লাগে সেই ঘরের ছাদে। দ্বিতীয় গুলিটা গিয়ে লাগে নয়না সাহানির ঘাড়ে এবং তৃতীয় ফায়ার করা মাত্র গুলি গিয়ে লাগে নয়না সাহানির মাথায়। নয়না সাহানির ঘটনাস্থলেই মৃত্যু হয়। যেহেতু খুব কম সময়ের মধ্যে সব কিছু ঘটে যায়, তাই ঘটনা হওয়ার পরই সুশীল শর্মা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। মিনিট 10-15 হওয়ার পরই সুশীল শর্মার মাথা ঠান্ডা হয়। সে ভাবে সে যে ভুল করে ফেলেছে তার একটা ব্যবস্থা করা দরকার। ঘরের মধ্যে একটা পলিথিনের ব্যাগ ছিল, সেই পলিথিনের ব্যাগের ভিতরে সুশীল শর্মা নয়না সাহানির বডিটাকে প্যাক করে। বাথরুম থেকে জল এনে সারা ঘরের রক্ত যা ছিল সমস্ত কিছু ধুয়ে ফেলে। আর একটা চটের ব্যাগের ভিতরে সেই পলিথিনের ব্যাগটিকে ঢোকানো হয়। সমস্তটাকে প্যাক করার পর সুশীল শর্মা সেই মৃতদেহ নিয়ে ফ্ল্যাটের নিচে নেমে আসে। রাত্রি 8:30টার সময় সে ওই বস্তাটিকে তার মারুতি গাড়ির পিছনের ডিকির মধ্যে ভরে ফেলে। বের হয় যমুনা নদীর উদ্দেশ্যে। ড্রাইভিং করতে করতে তার বারবার মনে হয় যে এই মৃতদেহ যদি কেউ দেখতে পায় তাহলে সে ধরা পড়ে যাবে। সেই গাড়িতে ওই মৃতদেহ ভরে সারা দিল্লি চক্কর কাটতে থাকে। শহরে যানজট আর ভিড়ের জন্য ঘড়ির কাঁটা তখন 9:30। সে যখনই গাড়ি স্লো করে যমুনা নদীর ব্রিজের উপরে উঠে মৃতদেহটিকে ওই নদীর মধ্যে ফেলার জন্য, ঠিক তখনই পিছন থেকে কোনো গাড়ির লাইটের ছটা, কোনো মানুষের সমাগম তাকে বারবার ডিস্টার্ব করে। সে খুব ভালো করে জানতো, যেহেতু সে দিল্লির ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, বহু মানুষ তাকে চেনে। সে যদি মৃতদেহ ফেলতে যায় আর কেউ যদি তাকে দেখে ফেলে, তার গাড়িতে স্টিকার লাগানো ছিল। সে নিজে এতটাই পরিচিত মানুষের কাছে, যদি কোনো রকমভাবে তাকে এক পলকও দেখে
তাহলেই মানুষজন তাকে চিনতে পেরে যাবে। সুশীল শর্মা গাড়ি ড্রাইভ করতে করতেই গাড়িকে না থামিয়ে আবার নিজের মাথা খাটায়, প্ল্যান পাল্টে ফেলে, আবার ফেরার পথ ধরে। এই সুশীল শর্মার নিজের একটা রেস্তোরাঁর ব্যবসা ছিল। দিল্লির বাগিয়া বারবিকিউ নামের নিজের রেস্তোরাঁতে নয়না সাহানির মৃতদেহ সহ গাড়ি নিয়ে রাত্রি 10:30টার সময় পৌঁছয় সুশীল শর্মা। গাড়ি নিজের জায়গায় পার্কিং করার পরে রেস্তোরাঁর ভেতরে সুশীল শর্মা ঢুকে দেখে রেস্তোরাঁয় তখন ঠাসা ভিড়। বহু মানুষ তখন খাবার খাচ্ছে, কিছুজন ওয়েটিংয়ে বসে আছে খাবার খাওয়ার জন্য। ওই রেস্তোরাঁর যিনি ম্যানেজার, তার নাম হচ্ছে কেশব। রেস্তোরাঁতে প্রবেশ করার পর সুশীল শর্মা কেশবকে ডাক করে। কেশব সুশীল শর্মার কাছে আসার পরে সুশীল শর্মা অর্ডার দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব রেস্তোরাঁ যেন বন্ধ করে দেওয়া হয়। সুশীল শর্মা আরও বলে যত লাইট আছে সমস্ত অফ করে দেওয়ার জন্য। কথাগুলো শুনে কেশব একটু চমকে যায়, বলে যারা খাওয়া দাওয়া করছে তারা কিভাবে খেতে খেতে উঠে যাবে। সুশীল বলে যারা খাওয়া দাওয়া করছে তাদের বাদে বাকি যারা রয়েছে তাদের সবকে ভাগাও। ওই রেস্তোরাঁর যত স্টাফ আছে তাদেরকেও এক্ষুনি কাজ বন্ধ করে বাড়ি পাঠাও। আরও বলে যে রেস্তোরাঁর সমস্ত কাস্টমারদেরকে বলো আজকে খাবার শেষ হয়ে গেছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই সমস্ত রেস্তোরাঁটাকে ফাঁকা করে দেয় কেশব। নতুন কাস্টমার যারা আসছে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সমস্ত লাইট অফ করে দেয়। সবাই চলে যাওয়ার পরে কেশব সুশীলকে জিজ্ঞাসা করে আপনি কেন এরকম করলেন? তখন সুশীল উত্তর দেয় আজকে রাত্রি 7:30টার সময় তার হাতেই তার স্ত্রীর মার্ডার হয়ে গেছে। তার মাথা ঠিক ছিল না, সে রাগের মুহূর্তে এইসব কাজ করে ফেলেছে। মৃতদেহটাকে ফেলার কোথাও জায়গা পায়নি, এখন মৃতদেহ রয়েছে তার গাড়িতেই পার্কিংয়ের মধ্যে। সে কেশবকে আরও বলে যে রেস্তোরাঁর তন্দুরের চুল্লির ভিতরে প্রমাণ লোপাট করার জন্য সে সেই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলবে, যাতে কেউ জানতে না পারে। ঘটনাটা শোনার পর কেশব খুব ভয় পেয়ে যায়। যেহেতু কেশব তার বহুত দিনের সাথী, সুখে দুঃখে সমস্ত কিছুতে কেশব তার সঙ্গে জড়িয়ে আছে, তাই এই ঘটনা শোনার পর কেশব রাজি হয়ে যায়। ঠিক তারপরেই পার্কিংয়ে গিয়ে ডিকি খোলে সুশীল শর্মা। মৃতদেহটাকে সেখান থেকে বের করে দুজন মিলে ধরে তন্দুরের ভাটির কাছে আনা হয়। ও প্যাকেট থেকে বের হওয়ার পর তন্দুরের চুল্লির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। দেখা যায় এত বড় বডি চুল্লির মধ্যে আটকে যাচ্ছে, তাই ওপর থেকে চাপ দিয়ে দুমড়ে মুচড়ে ঢোকানো হয় নয়না সাহানির মৃতদেহ। কিছুক্ষণ পর দুজন দেখে বডি যেন ঠিকঠাক জ্বলছে না, পাশে কিছু কাঠ পড়েছিল, সেই কাঠকোটাকে পুড়িয়ে দেওয়া হয় চুল্লির মধ্যে। তারপরেও সেই একই অবস্থা, চুল্লি যেন ঠিকঠাক জ্বলছে না। ওই বাগিয়া রেস্তোরাঁর পাঁচিলের পাশে কিছু কার্ডবোর্ড, কিছু ফ্লেক্স, কিছু ব্যানার রাখা ছিল। এ সমস্ত ব্যানার, যে সমস্ত ফেস্টন সুশীল শর্মা তার মিছিলে ব্যবহার করত। সুশীল কেশবকে বলে যে ওই ব্যানার আর ওই কার্ডবোর্ডগুলোকে ওখান থেকে তুলে নিয়ে আসতে। কেশব সেইগুলিকে নিয়ে এলে সুশীল শর্মা সমস্ত ওই ব্যানার, ফেস্টন, কার্ডবোর্ডগুলোকে একসঙ্গে গুটিয়ে ধরে চুল্লির মধ্যে ঢুকিয়ে দেয়। তাতেও যেন আগুন ঠিকঠাকভাবে জ্বলছে না, শুধু ধোঁয়া উঠতে থাকে। সুশীল শর্মা তখন চিন্তায় পড়ে যায়। তখনই চোখে পড়ে বাটিটা। তন্দুর রুটি বানানোর জন্য ওই চুল্লির পাশেই একটা বাটার ভর্তি বাটি ছিল। সুশীলের মাথায় একটা আইডিয়া আসে, যদি এই ডেড বডির উপরে বাটার বা মাখন দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ভালো জ্বলবে। ঠিক যেমন ভাবা তেমনি কাজ। সুশীল শর্মা সেই বাটার ভর্তি বাটিটা হাতে তুলে নেয়, চুল্লির কাছে গিয়ে সমস্ত বাটার ঢেলে দেয় নয়না সাহানির বডির উপরে। দাও দাও করে জ্বলে ওঠে চুল্লি। চুল্লির ঠিক উপরেই অনেকটা উঁচুতে একটা ত্রিপল বাঁধা ছিল। ওই বাগিয়া রেস্তোরাঁর পাঁচিলগুলো বেশ উঁচু উঁচু। মাখন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা এতটাই উঁচুতে ওঠে যে রেস্তোরাঁর বাইরের রাস্তা থেকেও সেটা দেখা যায়। একজন সবজি বিক্রেতা মহিলা, যার নাম আনারো দেবী, তিনি ওই রেস্তোরাঁর পাশেই একটা ফুটপাতে বসবাস করতেন। রেস্তোরাঁতে আগুনের শিখা দেখে আনারো দেবী ভাবেন রেস্তোরাঁয় আগুন লেগেছে। তিনি জোর জোর চিৎকার করতে থাকে, আগুন 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 বলে। ঠিক ওই সময় দিল্লি পুলিশের একজন কনস্টেবল রাত্রে ডিউটি ধরার জন্য থানায় যাচ্ছিলেন। কনস্টেবলের নাম আব্দুল নজির গুঞ্জু। এই আনারো দেবীর চিৎকার শুনে কনস্টেবল আব্দুল নজির সেখানে ছুটে যায়। তাকে জিজ্ঞাসা করা কি হয়েছে। তার উত্তরে আনারো দেবী বলে মূল দেখিয়ে যে রেস্তোরাঁতে আগুন লেগেছে। আব্দুল নজির রেস্তোরাঁর দেওয়ালের ওপরে ওঠার চেষ্টা করে। সে উঁকি মেরে দেখে যে রেস্তোরাঁতে একটা চুল্লি জ্বলছে দাউ দাউ করে। ঠিক চুল্লির পাশে দুজন মানুষ দাঁড়িয়ে। এই আব্দুল নজির সঙ্গে সঙ্গে ছুটে রেস্তোরাঁর ভিতরে যান
আর রেস্তোরাঁর ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আটকায় কেশব। আব্দুল কেশবকে বলে, এত তেজ আগুন জ্বললে উপরে থাকা ত্রিপলটায় আগুন লেগে যাবে। কেশবকে জিজ্ঞাসা করে, কি এমন জ্বলছে যাতে এত আগুন? কেশব আব্দুলকে উত্তর দেয়, কিছু পুরনো পোস্টার আর ব্যানার জ্বালানো হচ্ছে, যেগুলো কাজেই লাগবে না, ভিতরে তেমন কিছু সমস্যা নেই। কেশবের সঙ্গে কথা হওয়ার পর ওই পুলিশ কর্মীকে বাইরে পাঠিয়ে দেয় কেশব। আব্দুল নজির বাইরে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে দেখে আগুনের শিখা তখনও জ্বলছে। খুব সন্দেহ হয় আব্দুল নজিরের। সে আবার ফিরে আসে রেস্তোরাঁর ভিতর। এবার তাকে আটকায় সুশীল শর্মা। তাকে জোর জবরদস্তি করা হয় যাতে সে চুল্লির কাছে যেতে না পারে। আব্দুল সুশীলকে বলে, যেভাবে আগুন জ্বলছে তাতে করে খুব বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আশেপাশের বিল্ডিংয়েও শুদ্ধ আগুন ধরে যেতে পারে। আব্দুল নজির কিছুটা জোর করেই ওই চুল্লিটার কাছে যায়। ওই চুল্লির কাছে যাওয়ার পরই আব্দুল নজির বিস্ফারিত চোখে দেখে যে চুল্লির ভিতর থেকে একটা হাত বেরিয়ে আছে। ভয় পেয়ে আব্দুল নজির ছুটে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে আসে। ঠিক ওই সময়তে ওই এলাকাতে পিসিআর টহল দিচ্ছিল। আব্দুল নজির বাইরে বেরোনোর পরে পিসিআরকে ফোন করে। পিসিআরকে বলে যে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁতে আসার জন্য। পিসিআর আসার পরই সুশীল শর্মা বুঝে যায় যে আর কিচ্ছু করার নেই, সে ধরা পড়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যায় সুশীল শর্মা। থেকে যায় শুধু কেশব। পিসিআর কেশবের কাছে জানতে চায় এত আগুন কেন। টেনশন আর ভয়ে কেশব পিসিআরকে কিছু উত্তর দিতে পারেনি। পিসিআর চুল্লির কাছে যেতেই দেখতে পায় একটা মানুষের জ্বলন্ত হাত আর পা। পিসিআর প্রথমে চুল্লির আগুনটাকে নেভায়, তারপরে আধ পোড়া বডিটাকে বের করা হয় ওই চুল্লির ভিতর থেকে। খবর হওয়ার সঙ্গে সঙ্গে এরিয়া পুলিশ, ডিসিপি সমস্ত ওই বাগিয়া রেস্টুরেন্টে পৌঁছয়। মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আর কেশবকে আটক করে দিল্লি পুলিশ। কেশবের কাছে ডিসিপি জানতে চায় কি ব্যাপার। কেশব শুধু একটাই উত্তর দেয়, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। ঘটনার পরদিন সকালে মতলুব করিম টিভি চ্যানেল আর নিউজ পেপারে দেখতে পায় বাগিয়া রেস্তোরাঁতে একটা আধ পোড়া বডি পাওয়া গেছে। তখনও পুলিশ কিন্তু জানতো না যে বডিটা কার। ব্যাপারটা জানার পরই মতলুব করিম দৌড়াতে দৌড়াতে পৌঁছয় যেখানে ময়না তদন্ত হয়েছে। সেখানে যাওয়ার পরে বডি আইডেন্টিটি করে। প্রথমে ময়না তদন্তের পর পুলিশ জানতে পারে যে এটা কোনো মহিলার বডি, কিন্তু বডিটা কার সেটা কিন্তু পুলিশ একদমই বুঝতে পারেনি। মতলুব করিম সেখানে যাওয়ার পর বডিকে দেখে, সেও চিনতে পারেনি। শুধুমাত্র একটা আঙুলে একটা আংটি দেখে সে বুঝতে পারে যে এই বডি তার বন্ধু নয়না সাহানির। সঙ্গে সঙ্গে সে পুলিশকে বলে যে এই খুন একমাত্র সুশীল শর্মাই করেছে। সমস্ত টিভি চ্যানেল, সমস্ত নিউজ পেপার এই ঘটনা কিন্তু কভার করে। একটা বীভৎস খুনের ঘটনা। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এরকম নজির নেই বললেই চলে। পুলিশ খুব তল্লাশি চালায়, কিন্তু সুশীল শর্মাকে খুঁজে পাওয়া যায় না। ওদিকে ঘটনার পরে রেস্তোরাঁ থেকে পালিয়ে সুশীল শর্মা পৌঁছয় ব্যাঙ্গালোরে। পুলিশ যাতে চিনতে না পারে তার জন্য ব্যাঙ্গালোরে গিয়ে সুশীল শর্মা নিজের পুরো হুলিয়াটাকে বদলে নেয়। নিজের গোঁফ কেটে ফেলে, নিজের দাড়ি কেটে ফেলে, নিজের মাথা ন্যাড়া করে, সমস্ত জামা কাপড় বদলে ফেলে যাতে পুলিশ কোনোভাবে তাকে চিনতে না পারে। নিজের বেশভূষাতে এতটাই বদল করে যে দিল্লির যে কোনো তার পার্টির মেম্বারও দেখলে তাকে চিনতে পারবে না। ব্যাঙ্গালোর কোর্টে গিয়ে একটা অগ্রিম জামিনের দরখাস্ত করে সুশীল শর্মা। সেই আগাম জামিনের আবেদনের মধ্যে লেখা ছিল যে আমি দিল্লির ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, পুলিশ আমাকে মিথ্যা মামলাতে ফাঁসাতে পারে, আমার আগাম জামিন দরকার। এই খবরটা দিল্লি পুলিশ গুপ্তভাবে জানতে পারে। দিল্লি পুলিশ 10ই জুলাই যত দ্রুত সম্ভব ব্যাঙ্গালোর পৌঁছয়। আগাম জামিন নেওয়ার আগেই ব্যাঙ্গালোরের কোর্ট থেকে সুশীল শর্মাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে ধরে দিল্লিতে নিয়ে আসে। দিল্লি পৌঁছানোর পর সুশীল শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লি পুলিশের কাছে সুশীল শর্মা নিজের সমস্ত অপরাধ স্বীকার করে। সমস্ত ঘটনার বিবরণ, কি করে হয়েছে, হঠাৎ করে হয়েছে নাকি প্ল্যানিং ছিল, সমস্ত কিছু স্বীকারোক্তি দেয় দিল্লি পুলিশের কাছে। ঠিক এরপরেই দিল্লির লোয়ার কোর্টে মামলা হয়। সমস্ত শুনানির পর দিল্লির লোয়ার কোর্ট 3রা মে 2003 সুশীল শর্মাকে ফাঁসির সাজা দেয়। সাজা ঘোষণা করার পর দিল্লির লোয়ার কোর্ট একটা বয়ান দেয়। নয়না সাহানিকে খুন করার পর সুশীল শর্মা যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে
সেটা একমাত্র ভারতে ছাড়া কোথাও নজির নেই। এমন বীভৎস কাণ্ড যেটা সমাজের চোখে, যেটা দেশের চোখে এবং আদালতের চোখেও রেয়ার অফ দ্য রেয়ার কেস। পরে এই মামলা হাইকোর্টে যায়, সালটা 2007। হাইকোর্ট লোয়ার কোর্টের সাজাকেই দ্বিতীয়বার ঘোষণা করে। হাইকোর্ট এখানে বয়ান দেয় লোয়ার কোর্ট যে সাজা দিয়েছে সেটাই সঠিক, এটা ভারতের রেয়ার অফ দ্য রেয়ার কেস, এর কোনো নজির নেই। এরপরে সুশীল শর্মা সুপ্রিম কোর্টে আবেদন করে। সুপ্রিম কোর্টে শুনানির পর 2013 সালে ফাঁসির সাজাকে বদলে 24 বছর সশ্রম কারাদণ্ড দেয় সুনীল শর্মাকে। এখানে আবার সুপ্রিম কোর্ট একটা বয়ান দেয়, দিল্লির লোয়ার কোর্ট বা হাইকোর্ট যে সাজা দিয়েছে সেটা সঠিক নয়। এই কেস রেয়ার অফ রেয়ার কেস নয়, এটা তাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার। অবশেষে 2015 সালে 20 বছর জেল কাটার পর পেরোলের আবেদন করে সুশীল শর্মা। আদালত এই পেরোলের আবেদনকে মঞ্জুর করে। জেল থেকে বের হওয়ার পর দিল্লির কোনো এক গলিতে বাড়ি ভাড়া নিয়ে অন্য এক পরিচয়ে, অন্য এক নামে দিন কাটাচ্ছে সুশীল শর্মা। আজকের ঘটনা এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।